নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটা করলাম, সেই চ্যাপ্টারে আমরা দেখলাম যে ঘর্ষণ উপেক্ষা করে চলতে হবে। যত ধরনের প্রবলেম করেছিলাম, যখনই কোনো তলের উপর দিয়ে কোনো বস্তুকে নিয়ে যাচ্ছিলাম, ওখানে কিন্তু একটা ঘর্ষণ কাজ করতেই অলরেডি। বাট আমরা কি বলেছিলাম, যে মসৃণ তল ধরে নিতে বলেছিলাম। মানে হিন্ট দিচ্ছিলাম যে ওখানে ঘর্ষণটাকে উপেক্ষা করো, এরকম বলেছিলাম, তাই না? তো ঘর্ষণ কিন্তু একটা ভাইটাল টপিক, কারণ ঘর্ষণ যখন ফোর্স একটা কাজ করছে, তখন সব ইকুয়েশন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল নতুন করে, তাই না? তো সেই ঘর্ষণটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, ঘর্ষণ বল কেন তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়, এবং ঘর্ষণকে আমরা বল বলছি বা কেন। ঠিক আছে, বিষয়টা এরকম দেখ। দুটো তল যখন পরস্পরের সংস্পর্শে থাকবে, মনে কর আমি আমার হাতের উপর দিয়ে আরেকটা হাতকে নিয়ে যেতে চাইছি চেপে, এখানে ঘর্ষণ হচ্ছে নিশ্চয়ই। আমি যখন বোর্ডে কোনো লেখা লিখছি, এই যে লেখাটা লিখছি আমি, এখানে কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণের জন্যই কিন্তু আমি লিখতে পারছি। তাহলে ঘর্ষণের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে, অপকারিতাও রয়েছে অনেক, তাই না? ইঞ্জিনের ওই যন্ত্রাংশগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার যদি ঘর্ষণ না থাকতো, তাহলে ইঞ্জিনগুলো কাজই করতো না, ঘুরতোই না। ঘোরানোর জন্য তো একে অপরের সাথে ঘর্ষণ কাজ করছে, তবেই তো ঘোরাচ্ছে ওকে। বোঝা গেল? আমরা যে হাঁটাচলা করছি, তার জন্য ঘর্ষণের কাজে দরকার আছে। এই যে মাটির উপরে পা ফেলে আমি হাঁটছি, এখানে আমার পায়ের তলার সাথে মেজের একটা ঘর্ষণ কাজ করছে। এটাই যদি আমি বরফের লেয়ারের উপরে হাঁটতে শুরু করতাম, সেইভাবে ঘর্ষণটা থাকতো না, একদম স্লিপ খেয়ে মুখের উপরে দাঁড়াম, পরের দিন আর ছুটি তোদের, এরকমটা থাকতো। তো ঘর্ষণ মানে বোঝাই যাচ্ছে মোট কথা, যে ঘর্ষণের উপকারিতাও রয়েছে, অপকারিতাও রয়েছে। পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘর্ষণ বলটাও দরকার। এবার ঘর্ষণ বলটা কিভাবে তৈরি হচ্ছে, যখন দুটো তল, এই একটা অবজেক্ট আছে মনে কর, আর তার নিচে আর একটা অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টটা উপরের দিক দিয়ে আমি নিয়ে যাবো এইভাবে। তাহলে এদের যে সংস্পর্শ তলটা, এই সংস্পর্শ তলটাকে তুই যদি জুম করে দেখিস, তাহলে দেখবি যে আদতে যে তলটাকে তোর মসৃণ মনে হচ্ছিল, সেটা অতটা মসৃণ নয়, এবড়ো খেবড়ো আছে। থাকবে এরকম, তোর মনে হতে পারে মসৃণ, যতই মসৃণ হোক না কেন, আনুবীক্ষণিক ভাবে তুই যদি দেখতে যাস, দেখবি যে ওটা এবড়ো খেবড়ো আছে, অমসৃণ আছে। সিমিলারলি ওপরের যে অবজেক্টটা এরকম ছিল, সেটাকেও যদি দেখতে যাস, তো ওটাও এরকম এবড়ো খেবড়ো আছে, যেমন তেমন করে একটা এবড়ো খেবড়ো আছে। বুঝতে পারছিস? এবার যখন একে অপরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করবে, তখন বুঝতেই পারছিস এদের যে ধারগুলো খাঁজে খাঁজে ঢুকে গেছে, সেই ধারগুলোতে একটা যান্ত্রিক বাধা পাচ্ছে, তাই না? এবার এমন হতে পারে যে আমি তাহলে যদি কাজ করি, যে বৈজ্ঞানিক উপায়ে এমন করলাম, মসৃণ করতে করতে প্রচুর মসৃণ করে দিলাম, যতটা মসৃণ করা যায় আইডিয়াল কেসে, তাহলে তখন তো কোনো ঘর্ষণ কাজ করবে না, এমনটা মনে হতেই পারে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তুই যখন একেবারে মসৃণ করে দিলি, মনে কর এই একটা বস্তু, আর তার উপরে আরো একটা বস্তু একেবারে মসৃণ করে দিলি, কোনো বস্তুকে আইডিয়ালি মসৃণ করা তো কখনো সম্ভব নয়। এবং তুই যদি মসৃণের খুব মানে হার্ড লেভেলেও চলে যাস, যে আমি মসৃণ করতে করতে অনেক দূর পর্যন্ত মসৃণ করে দিয়েছি, অনেকটা লেভেল পর্যন্ত করে দিয়েছি, তারপরেও ঘর্ষণ বল কাজ করবে, এবং ঘর্ষণ বলের পরিমাণটা তুলনামূলকভাবে আরো বেশি কাজ করবে। তার কারণটা শোন। কারণটা হচ্ছে এখানে, দেখ যখন এরকম এবড়ো খেবড়ো ছিল, একটার সাথে আর একটা টাচে ছিল, এখানে এই টাচে ছিল, এখানে এই টাচে ছিল, মানে টাচ করার পয়েন্টগুলো তুলনামূলক যতটুকু ছিল, মসৃণ করে দেওয়ার ফলে কিন্তু টাচ করার পরিমাণগুলো অনেক বেড়ে গেল। বুঝতে পারছিস? অনেক কাছাকাছি সংস্পর্শে চলে আসলো। ক্লিয়ার আমার কথা? ওকে। তো যখন খুব কাছাকাছি সংস্পর্শে চলে আসবে, তখন এদের মধ্যে যে তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল, সেই বলটা আরো বেশি কাজ করবে। এখন বলবি তড়িৎ চুম্বকীয় বল কোনটা? তোরা ইলেকট্রোস্ট্যাটিক ল পড়েছিস, কুলম্বের সূত্র পড়েছিস, দুটো আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে পড়েছিস, তাই না? তো যখন এরা খুব মসৃণ হয়ে যাবে, তখন একটা পরমাণুর ইলেকট্রনকে আর একটা পরমাণুর নিউক্লিয়াস কাছে টানবে, তাই না? এ কি করবে, একে কাছে টানবে, তাহলে এদের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স আরো বেড়েই যাচ্ছে। এই ফোর্সটার বিরুদ্ধে তখন আমাকে আবার কার্য করতে হবে, তাহলে ঘর্ষণ অনেক বেড়ে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে মসৃণ করে করে দেওয়া মানে এই না যে ঘর্ষণ কমে যাওয়া, একটা লেভেল পর্যন্ত ঘর্ষণ কমবে, কিন্তু তারপরে যদি ফার্দার আরো ভালো মসৃণ করতে শুরু করিস, তাহলে ওর ঘর্ষণ বল কিন্তু আরো বাড়তে শুরু করবে। বোঝা গেছে এতটুকু? ঘর্ষণ বল কি করে উৎপন্ন হয়েছে? অ্যাকচুয়ালি ঘর্ষণ বল কোথা থেকে তৈরি হচ্ছে? ঘর্ষণ বল তৈরি হচ্ছে এই ধরনের তড়িৎচুম্বকীয় বল থেকে। ঠিক আছে? ওখানে লিখে রাখ, ঘর্ষণ বল, হ্যাঁ, ঘর্ষণ বল এক ধরনের তড়িৎ চুম্বকীয় বল। ঘর্ষণ বল এক ধরনের তড়িৎ চুম্বকীয় বল, এটা লেখা নেই, এই লাইনটা লিখে নে কোথাও। ঘর্ষণ বল এক ধরনের তড়িৎ চুম্বকীয় বল। ঘর্ষণ বল এক ধরনের তড়িৎ চুম্বকীয় বল, লেখা হয়েছে? আচ্ছা, তোদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমি শুনে নে, একটা মজার জিনিস। আমরা যখন একে অপরকে টাচ করি, ধরো আমি বোর্ডটাকে টাচ করছি, তো বোর্ডটাকে কিন্তু আমি কখনো ফিজিক্যালি টাচ করতে পারি না। ঠিক আছে? বিষয়টা কেমন দেখ, আমার হাতের আঙুল দুটো পরস্পরকে টাচ করছে, তোর মনে হচ্ছে টাচ করে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার হাতের মেটেরিয়ালের সাথে এই হাতের মেটেরিয়ালের, মানে এই আঙুলের মেটেরিয়ালের সাথে এই আঙুলের মেটেরিয়ালের কখনোই টাচ হয় না। তার কারণটা বলিস। অ্যাকচুয়ালি সবকিছু কি নিয়ে তৈরি? পরমাণু নিয়ে তৈরি। যে মলিকিউলগুলো আছে সেগুলো পরমাণু নিয়ে তৈরি, তাই না? এই যে দুটো পরমাণু দেখতে পাচ্ছিস, ওপরে একটা তল নিচের একটা তল, দুটো আলাদা আলাদা পরমাণু এসে যখন টাচ করছে, এই নিউক্লিয়াসটা ঠিকই এর ইলেকট্রনকে কাছে টানবে,
আবার এই নিউক্লিয়াসটাও কিন্তু এর ইলেকট্রনকেও কাছে টানবে, বুঝে গেল? কিন্তু কাছে টানবে কতক্ষণ পর্যন্ত? একটা সময় তো নিউক্লিয়াস দুটো যখন কাছাকাছি আসবে তখন তো ওই নিউক্লিয়াস দুটো পরস্পরকে আবার বিকর্ষণ করবে। নিউক্লিয়াস গুলো কখনো টাচ করতে পারবে? ইলেকট্রন গুলো কখনো টাচ করতে পারবে? ওরা পরস্পরকে বিকর্ষণ করবে। তার টাচ জিনিসটা হচ্ছে কোথায়? আমরা একে অপরকে টাচ কোথায় করছি, কখন করছি? আমি যে এই বোর্ডটাকে টাচ করছি এইভাবে, মনে হচ্ছে যে আমি ফিজিক্যালি টাচ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এখানে কখনো টাচই করতে পারি না, যেটাকে আমরা টাচ বলি সেই টাচটা কখনো হয় না। কি হচ্ছে, যখন আমার হাতের আঙুল এই আঙুলের কাছে যাচ্ছে, এই দুটো পরমাণুর মধ্যে এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করছে, বুঝতে পারছিস? যখন পরস্পরকে বিকর্ষণ করবে তখন আর আঙুলকে নিয়ে যেতে পারবো না। ক্লিয়ার এতটুকু? তো আমরা কখনোই কিন্তু কোনো বস্তুকে পুরোপুরি ফিজিক্যালি টাচ করতে পারি না। এরপর থেকে যদি কাউকে মেরে দিস আর যদি তোকে বলে আমাকে টাচ করলি কেন, বলি আমি টাচ করিনি, নিউক্লিয়াস বিকর্ষণ করেছে। হ্যাঁ, তোর নিউক্লিয়াস আমার নিউক্লিয়াসকে বিকর্ষণ করেছে, আমি টাচ করিনি তোকে। অভ্যাস, অভ্যাস। তখন তুই ফিজিক্স বুঝতি না বলে ওইটা বলতাম, এখন ফিজিক্স বুঝে গেছিস। ওখানে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স। হ্যাঁ, কোশ্চেন ঠিক করেছো, ভালো কোশ্চেন করেছে কিন্তু। তাহলে রং করার সময় গায়ে লেগে থেকে যায় যে কি হয় ওটা। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এর নিউক্লিয়াসটা কি হচ্ছে, এর যে ইলেকট্রন গুলোকে কাছে টেনে রাখছে, তো প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। তখন ধর ওই ইলেকট্রনের উপরে আকর্ষণ করার বলটা বিকর্ষণের তুলনায় বেশি হয়ে গেছে, বলে ওরা যেতে পারছে না, ইলেকট্রন গুলো ওই মানে নিজের কক্ষপথটাকে নিয়ে ওর উপরেই থেকে গেছে। বুঝতে পেরেছিস? ওকে। তাহলে ঘর্ষণ বল হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় বল, এতটুকু ক্লিয়ার হয়ে গেছে সবার, তাই তো? এবার এই ঘর্ষণ বলকে আবার ডিভাইড করা হয়। ঘর্ষণ বল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমরা এখানে যে ঘর্ষণ বলের ডিভিশনটা পড়বো, সেই ডিভিশনটা দুটো কঠিন বস্তুর মধ্যে পড়বো। ঠিক আছে, একটা কঠিন বস্তুর সাথে আর একটা কঠিন বস্তুর যে ঘর্ষণ হবে সেই ঘর্ষণ বলের ডিভিশনটা পড়ছি। এছাড়াও কি ঘর্ষণ হতে পারে? হতে পারে। একটা কঠিন বস্তুর সাথে একটা তরলের ঘর্ষণ হতে পারে, তাই না? জলের মধ্যে দিয়ে একটা টেনিস বলকে ফেলে দিলাম, তো টেনিস বলটা জলের মধ্যে যত নিচে নামছে জলের তলের সাথে ঘর্ষণ হতে হতে নামছে, বোঝা গেল? তো সেটা আলাদা বিষয়, আমরা ওই বিষয়টাকে এখানে পড়বো না। এখানে কি পড়বো, দুটো আলাদা আলাদা কঠিন বস্তুর মধ্যে ঘর্ষণ পড়বো। ওকে। তো এই ঘর্ষণ বলকে ডিভাইড করা হয় দুই ভাগে, ভালো করে মন দিয়ে শুনবি। কয় ভাগে ডিভাইড করা হয়? দুই ভাগে। নোটের সাথে না মিলতে পারে, একটু শুনে নেয় আগে তারপরে বলছি। একটা বলকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। কি বলা হয়? স্থিত ঘর্ষণ বল। আর একটা ঘর্ষণের নাম হচ্ছে চল ঘর্ষণ বল। চল ঘর্ষণ বল। ঘর্ষণের ইংরেজি হচ্ছে ফ্রিকশন। কখনো কখনো ফ্রিকশন কথাটা ইউজ করবো, বুঝে নিবি। এটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ। আর এটাকে কি বলা হয় বল? কাইনেটিক ফ্রিকশন, চল ঘর্ষণ। কাইনেটিক ফ্রিকশন। দুই ধরনের ফ্রিকশন, দুই ধরনের ঘর্ষণ বল কাজ করে। ঠিক আছে? আচ্ছা, স্থিত ঘর্ষণ কাকে বলে, চল ঘর্ষণ কাকে বলে, পরে যাচ্ছি। চল ঘর্ষণের ডিভিশনটা একটু বলে দিই। চল ঘর্ষণের মধ্যে আবার দুই ধরনের ঘর্ষণ আছে। একটাকে বলা হয় বিসর্প, নামটা দেখে ভয় পেয়ে যাবি। একটাকে বলা হয় বিসর্প ঘর্ষণ, বা ইংরেজিতে যদি বলি স্লাইডিং ফ্রিকশন, স্লাইড করে যাওয়া, স্লাইডিং ফ্রিকশন। আর একটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আর একটাকে কি বলা হয়? আবর্ত ঘর্ষণ। বোঝা গেল এতটুকু? কি কি বললাম? ঘর্ষণকে দুই ভাগে ভাগ করা হচ্ছে কঠিন কঠিনের মধ্যে, স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ। চল ঘর্ষণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আবর্ত ঘর্ষণ আর একটা বিসর্প ঘর্ষণ। ঠিক আছে, এদের নিয়ে বিষয় আমরা আলোচনা করবো এবার। স্থিত ঘর্ষণ বল মানেটা কি, আর চল ঘর্ষণ বল মানেটা কি, একটু বোঝার চেষ্টা কর। মনে কর একটা লরি জাস্ট দাঁড়িয়ে আছে। লরি মনে করবি, চার চাকা গাড়ি মনে কর। ঠিক আছে, একটা বিএমডাব্লিউ কিনেছিস ধর, ভবিষ্যতে চাকরি বাকরি পেয়ে। এখনই যদি তোরা 29,000 টাকা দামের ফোন কিনতে পারিস, তাহলে ভবিষ্যতে বিএমডাব্লিউ কিনতে পারবি না কেন? বয়স কত এখন? 17, 18? 18 হয়নি, 17, 16+। তাতেই ভাব 29,000 টাকা দামের ফোন আছে কিছু কিছু মানুষের। তাহলে ভাব ভবিষ্যতে কি হবে, ওটা বিএমডাব্লিউ হতেই পারে। যাই হোক, তো একটু ক্ষমতা রাখতে হবে, কিছু কিছু অপমান সহ্য করার ক্ষমতা রাখতে হবে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, আহ, ধর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এবার গাড়িটাকে ধর নড়াতে হবে। অঙ্কিতকে বললাম গাড়িটাকে ঠেল, অঙ্কিত পারবে একা ঠেলতে? পারবে না। তারপরে ধর শুভজিৎ চলে গেলো ওখানে ঠেলতে, অরিত্র চলে আসলো, একে একে ধর সবাই মিলে ঠেলতে লাগলো। যখন 4-5 জন হয়ে গেলো তখন কিন্তু গাড়িটাকে নড়াতে পারছে, তাই না? এবার গাড়ি চলতে শুরু করলো, চলার পর 4 জন মিলে ঠেলে দিল। এবার কিন্তু আর 4 জনের দরকার নেই ওই গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য। একজন যদি চলেও যায়, 3 জন মিলে ঠেলে নিয়ে চলে যেতে পারবে। বা ওই দুজনও যদি চলে যায়, বাকি 2 জন মিলে কিন্তু ঠেলে নিয়ে চলে যেতে পারবে। বুঝতে পারছিস আমার কথাটা? তাহলে একটা চাকার সাথে, এই হলো গাড়ি, গাড়ি দেখে ভয় পাবি না, ঠিক আছে? এই গাড়ি, গাড়ির সাথে ধর চাকার ঘর্ষণ হচ্ছিল, তাই তো?
তাহলে প্রথম দিকে যখন এই ফোর্স অ্যাপ্লাই করছিল এরকম ভাবে ঠেলছিল, যখন পারছিল না, পারছিল না, আরেকজন আসলো ফোর্স বাড়ালো, আরেকজন আসলো ফোর্স বাড়ালো। তার মানে এটাকে গতিশীল করার জন্য ফোর্সের পরিমাণ বাড়াতে হচ্ছে, বাড়াতে বাড়াতে একটা ম্যাক্সিমাম মানে পৌঁছালো, তখন কিন্তু এটা চলতে শুরু করলো। চলার পর কি হলো, আর ওই পরিমাণ বলের প্রয়োজন পড়ছে না, এখন কম বল প্রয়োগ করতে গেলেও চলবে, তাই তো? তো যখন ওর রেস্টে ছিল মানে চলছিল না, সেই মুহূর্তে ওর মধ্যে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করছিল। আমি একে ঠেলছিলাম, এই চাকাগুলোর মধ্যে একটা ঘর্ষণ বল ছিল, চাকাটা ঘর্ষণ বলটা কি করছিল, ওকে যেতে দিবে না, বিপরীত দিকে বল প্রয়োগ করছিল। বুঝতে পারলি ব্যাপারটা? যখন কোনো বস্তুকে আমি ঠেলবো, ওই বস্তু যখনই গতিশীল হতে চাইবে, ওই গতিশীলতার বিপরীত দিকে একটা বল কাজ করবে। এ দেখ, আমি আমার হাতের উপরে হাত রেখেছি, কোনো ঘর্ষণ কাজ করছে না। যখন আমি এদিকে নিয়ে যাব, মানে হাতটাকে যখন এইদিকে নিয়ে যাব, তখন ঘর্ষণ কাজ করবে উল্টো দিকে। হাত যখন আমি এদিকে নিয়ে আসবো, ঘর্ষণ কাজ করবে উল্টো দিকে। মানে ঘর্ষণের বৈশিষ্ট্যই যে বস্তু যেদিকে যেতে যাবে তার বিপরীতে কাজ করবে। হ্যাঁ, যার জন্য হতে হবে বলছি। এই কথাটা বুঝতে পারলে কি বললাম আমি, যে আমার হাতটা যেদিকে যেতে চাইবে তার বিপরীত দিকে সবসময় ঘর্ষণ বলটা কাজ করবে। ঘর্ষণ বলের বৈশিষ্ট্য হচ্ছে যে গতিকে বাধা দেওয়া। ঠিক আছে? ও একটা কথা বললো যে আমি একে নড়াতে পারছি না, সেটা একটা কারণ হতে পারে জাড্ডের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি জাড্ডেও একটা মেন কারণ, জাড্ডের জন্য আমি একে অ্যাপ্লাই করতে পারছি না। এবার জাড্ডোটাকে যখন আরো ভিতরে ভাঙতে যাবো, তুই যখন কোশ্চেন করলি তাহলে আর একটু ডিটেলসে বলে দিই বিষয়টাকে। জাড্ডো মানে কি, মানে হচ্ছে এর ভরের পরিমাণ, তাই তো? এর ভর যত বেশি হবে, একে নড়াতে তত বেশি বল প্রয়োগ করতে হবে, মানে জাড্ডো তত বেশি হবে। কেন একে বেশি বল প্রয়োগ করতে হবে, এর ভরের সাথে বলের সম্পর্কটা কি? ব্যাপারটা এরকম, এর ভর যত বেশি হবে নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, তো এটা একটু পরেই আমি এক্সপ্লেন করতাম। নিচের দিকে একটা ওজন কাজ করবে, মানে উপরের দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। তো রেস্টে থাকতে গেলে লম্ব প্রতিক্রিয়া বল আর এমজি দুজন সমান সমান, তাহলে এমজি যত বাড়বে এন তত বাড়বে। আর একটু পরে আমি একটা সূত্র লিখাবো, সেখানে তুই দেখবি যে ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। প্রতিক্রিয়া বল যত বাড়বে ঘর্ষণ বলও তত বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি জাড্ডো কোথায় কনভার্ট হয়ে গেল, ঘর্ষণে কনভার্ট হয়ে গেল। তুই জাড্ডো দিয়ে এক্সপ্লেন কর, ঘর্ষণ দিয়ে এক্সপ্লেন কর, কথাটা একই। বোঝা গেছে এবার? অসুবিধা নেই কারো? আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম সেটাতে চলে আসি, যে বস্তুকে যখন বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করছি, তখন কি হচ্ছে, ওই গতিশীলতার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করছে এবং যেতে দিবে না। এবার আমি একা যখন ফোর্স অ্যাপ্লাই করছিলাম তখন একটা ঘর্ষণ তো কাজ করছিল, মনে কর কত ফোর্স কাজ করছিল, 80 নিউটন। বিপরীত দিকে আমি 80 নিউটন অ্যাপ্লাই করলাম, ঘর্ষণ উল্টো দিকে 80 নিউটন কাজ করলো। ঠিক আছে? এবার আমি একটু ফোর্স বাড়িয়ে দিলাম, একটু বেশি শক্তি দিলাম, করে একটু বেশি শক্তি দিয়ে দিলি, মনে কর কত হলো, মনে কর 90 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলি, তবুও নড়াতে পারলি না। তার মানে ঘর্ষণ বল উল্টো দিকে কত কাজ করেছে, 90 নিউটন। ঠিক আছে? এরপরে আরেকজন আসলো, ও এসে কি করলো, 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো, দুজন মিলে এবার 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলি, তখন কি হলো, এটা চলতে শুরু করলো। বোঝা গেছে? বা চলার উপক্রম হলো, কেবল নড়তে শুরু করলো, এখনো চলেনি মনে কর। তার মানে ঘর্ষণ বল উল্টো দিকে কত কাজ করেছে, 100 নিউটন। বোঝা গেছে? এরপরে তুই কি করবি, ওই 100 নিউটন, এরপরে তুই কি করবি, ওই 100 নিউটনকে কমিয়ে তুই যদি 99 নিউটন করে দিস, 1 নিউটন যদি কমিয়ে দিস, তবুও কোনো যায় আসে না, উল্টো দিকে একটা ফোর্স আসবে। বোঝা গেছে ব্যাপারটা? মানে ব্যাপারটা এইরকম হয়ে গেল যে যতক্ষণ না ও গতিশীল ছিল, ততক্ষণ পর্যন্ত আমি ফোর্স অ্যাপ্লাই করছিলাম, আমার উল্টো দিকে অটোমেটিক ফোর্স জেনারেট হচ্ছিল। সেই ফোর্সটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স, এবং সেই ফোর্সটাকে বলবো আমরা স্থিত ঘর্ষণ বল। মানে রেস্ট অবস্থা থাকা অবস্থায়, স্ট্যাটিক থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করছিল, তাকে কি বলবো আমরা, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ বল। এবং এই স্ট্যাটিক ফ্রিকশনের মান অটোমেটিক নিজে থেকে কন্ট্রোল হয়। দেখ, নিজে থেকে কন্ট্রোল হচ্ছিল, কেউ ওকে বলছিল যে বাড়াতে হবে, আমি বাড়াচ্ছিলাম, ও নিজে নিজে বাড়ছিল। এবং বাড়তে বাড়তে একটা লাস্ট মানে পৌঁছে গেছিলাম, এই মানটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। কি বলা হয় এটাকে, সীমাস্থ ঘর্ষণ বল। এতটুকু বুঝলি কিনা বল? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ বল হচ্ছে একটা সেলফ কন্ট্রোলড ফোর্স। বোঝা গেছে? বা স্বনিয়ন্ত্রিত বল, নিজে থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং এর মান বাড়তে থাকে। বাড়তে বাড়তে কতদূর পর্যন্ত হতে পারে, সীমাস্থ ঘর্ষণ বল পর্যন্ত হতে পারে। আমি একটা একটা এক্সাম্পল দিয়েছি 100 নিউটনের। বোঝা গেছে তো? চলো ঘর্ষণ বল কোনটা, যখন এ চলতে শুরু করে দিল, তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে তাকে বলবো আমরা চলো ঘর্ষণ বল। এবার যখন চলতে শুরু করে দিবে, তখন তো আর ঘর্ষণ বল ওইভাবে জেনারেট হবে না, তাই না? ঘর্ষণ বল কি হবে, আমি 99 নিউটন অ্যাপ্লাই করছি, তো উল্টো দিকে 99ই দিচ্ছে, মানে চলছে। আমি কমিয়ে রেখে 90 করে দিলাম, তো উল্টো দিকে 90 আসছে। বোঝা গেল? চলো ঘর্ষণ বলের মান হয়ে গেল ফিক্সড। চলো ঘর্ষণ বল কিন্তু সেলফ কন্ট্রোল নয়, চলো ঘর্ষণ বলের মান ফিক্সড। তাহলে সেলফ কন্ট্রোল কে, স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণের বলের হাইয়েস্ট মান কত হতে পারে, সীমাস্থ ঘর্ষণ বলের সমান হতে পারে। ঠিক আছে? যখনই আমি স্থিত ঘর্ষণ বলের কথা বলবো, কার কথা ভাববি তুই, সীমাস্থ ঘর্ষণ বলের কথা ভাববি, কারণ এগুলো অনেক রকম হতে পারে, 0 থেকে স্টার্ট হতে পারে। আমি হাইয়েস্ট মানটাকে স্থিত ঘর্ষণ বল বলবো। ক্লিয়ার? কারো আপত্তি আছে বুঝতে? নেই? ডেফিনেশন গুলোর দিকে একটু তাকা। দেখ, ডিভিশনের মধ্যে ডেফিনেশন দিয়ে দিয়েছি আমি। কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হয় না, তখন এক তল অপর তলের বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকেই বলে স্থিত ঘর্ষণ বল। বোঝা গেছে?
একই রকম ভাবে চলঘর্ষণ বল যখন গতিশীল হয়ে যাবে তখন যে বলটা কাজ করবে তাকে বলবো চলঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বল উৎপত্তির কারণ প্রথম দিকে আমি তোদেরকে বলে দিলাম গল্পের আকারে একদম, তাই না? একটা হচ্ছে যান্ত্রিক বাধাও থাকে, আর দ্বিতীয়ত খুব কাছাকাছি চলে আসলে কি হয়, ওদের মধ্যে তড়িৎচুম্বকীয় বল কাজ করে, তাই তো? সেই বলের জন্য কাজ করে। আচ্ছা, একটা চার্ট দেওয়া আছে পরের পেজে, দেখ চার্টটার দিকে তাকা। খুব সুন্দর একটা চার্ট দেওয়া আছে। এরকম দেওয়া আছে যে প্রথম দিকে তোর দ্বারা প্রযুক্ত বল, ঘর্ষণ, এরকম ভাবে একটা চার্ট তৈরি করছে। তুই প্রথমে কোনো বল প্রয়োগ করিসনি, তাহলে ঘর্ষণ বলও তৈরি হয়নি, ঠিক আছে? তারপরে তুই একটা বল প্রয়োগ করলি, মনে কর 50 নিউটন, তুই নড়াতে পারলি না, তার মানে ঘর্ষণ বল কত কাজ করছে উল্টো দিকে? তুই নড়াতে পারছিস না, মানে উল্টো দিকে আরেকটা ফোর্স কাজ করছে বলেই নড়াতে পারছিস না। ওকে, তুই এটাকে বাড়িয়ে করে দিলি 80, তাও নড়াতে পারলি না। এটাকে করে দিলি 90, তাও নড়াতে পারলি না। যেই এটাকে তুই 100 করলি, এটা নড়তে শুরু করলো, তার মানে হাইস্ট 100 ফোর্স অ্যাপ্লাই করলো উল্টো দিকে। এবার 100 থেকে তুই যদি সামান্য ফোর্স একটু বাড়িয়ে দিস, মনে করে 101 করে দিলি, তাহলে এটা চলতে শুরু করে গেল। আর যখনই চলতে শুরু করে দেবে ঘর্ষণ বল কি হয়ে যায়? কমে যায়। মনে কর ঘর্ষণ বল কমে হয়ে গেল 95, ধর হয়ে গেল কমে 95, ঠিক আছে? এবার তুই যদি এই ফোর্সটাকে কমিয়েও দিস, এটাকে যদি 100 করে দিস, এটা কত থেকে যাবে? 95। এটাকে যদি তুই 96 করে দিস, এটা কত হয়ে যাবে? 95। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে চলঘর্ষণ বলের মান হয়ে গেল ফিক্সড, আর স্থিত ঘর্ষণের মান সেলফ কন্ট্রোল হতে হতে একটা ম্যাক্সিমাম মানে পৌঁছালো। এই মানটাকে কি বলবো আমরা? সীমাস্থ ঘর্ষণ বল। এই চারটাই দেওয়া আছে এখানে বোঝানোর জন্য, ঠিক আছে? তো যখন যখন এই কন্ডিশনটা হবে, তখন অবজেক্টটার অবস্থা হবে স্থির, মানে রেস্টে থাকবে। এটাও স্থির, এটাও স্থির, এটাও স্থির, এটাও স্থির, কেবল চলতে শুরু করবে এই জায়গাটা, ঠিক আছে? আর বাকিগুলো কি করলো? গতিশীল হয়ে গেল। এটা গতিশীল হয়ে গেল, এখানেও কি হয়ে গেল? গতিশীল হয়ে গেল, ঠিক আছে? এই যে গতিশীলতা, এখানে দেখ একটা রেজাল্ট্যান্ট ফোর্স কাজ করছে, মানে 101 অ্যাপ্লাই করেছিস, উল্টো দিকে 95 কাজ করেছে, তাহলে রেজাল্ট্যান্ট কত হচ্ছে? 6। 6 কিন্তু কাজ করছে। তো যখন এর মধ্যে গতিশীল 6 ফোর্স কাজ করবে, তখন তুই বলে দিবি এর মধ্যে ত্বরণ আছে। কি আছে এর মধ্যে? ত্বরণ আছে, মানে এটা ত্বরণ সহ গতিশীল। এক্সট্রা ফোর্স আছে মানে ত্বরণ সহ গতিশীল। এখানেও দেখ একটা 1 নিউটনের ডিফারেন্স আছে, আছে না? তাহলে এটা তো গতিশীল হবেই, কিন্তু এটাও কি হয়ে যাবে? ত্বরণ সহ গতিশীল হয়ে যাবে। বুঝতে পারলি? কিন্তু যখনই তুই কি করে দিবি, এটাকে 95 করে দিলি মনে কর, তো 95 সমান হয়ে গেল, রেজাল্ট্যান্ট ফোর্স কাজ করছে 0। তো যদি রেজাল্ট্যান্ট ফোর্স কাজ না করে, তাহলে সমবেগে চলছিল, সমবেগেই চলবে, তাহলে এটা হয়ে গেল সমবেগে গতিশীল। এই জিনিসগুলো চার্টের মধ্যে দেওয়া আছে, তোরা একবার করে দেখে নিবি। বল, বেগ দুটো যদি সমান হয় তাহলে গাড়িটা চলবে কি করে? ওটা প্রথম দিকে গাড়ি চলছিল, চলতে চলতে আমি বেগ কমাচ্ছি, কমাতে কমাতে বেগটা সমান হয়ে গেল। এবার বেগ যখন সমান হলো, রেজাল্ট্যান্ট ফোর্স 0। নিউটন প্রথম সূত্রতে বলে গেছিল যে যদি রেজাল্ট্যান্ট ফোর্স 0 হয়, বা যদি এক্সট্রা ফোর্স না থাকে, তাহলে সমবেগে গতিশীল বস্তু সরলরেখা বরাবর সমবেগে চলবে। যদিও স্থির থাকতো তাহলে অবশ্যই স্থির থেকে যেত। বোঝা গেছে রে? একটা চার্ট এঁকে দেখানো বোঝানো হয়েছে এই পুরো বিষয়টাকে। এই পুরো বিষয়টাকে একটা চার্ট এঁকে দেখানো হয়েছে। চার্টের একদিকে নেওয়া হয়েছে প্রযুক্ত বল, আর একদিকে নেওয়া হয়েছে ঘর্ষণ বল। একদিকে প্রযুক্ত বল আর একদিকে ঘর্ষণ বল। বলতে চাইছি এরকম, দেখ, প্রযুক্ত বল বাড়াবো, ঘর্ষণ বল বাড়বে। এটাকে আরো বাড়াবো, এটা আরো বাড়বে, মানে সমানুপাতিক হারে বাড়বে, তাই তো? তো এই সমানুপাতিক হারে যে বেড়ে যাওয়াটা, এটাকে আমি এরকম একটা সরলরৈখিক চিহ্ন দিয়ে প্রকাশ করছি, লিনিয়ার। ওকে, এবার এই যে মানটা মনে করো, এটা হলো ম্যাক্সিমাম মান, এরপর আর বাড়তে পারে না। এটা কি মান? ম্যাক্সিমাম মান। এটাকেই বলবো আমরা সীমাস্থ ঘর্ষণ। কি বলবো এটাকে? সীমাস্থ ঘর্ষণ। এরপরে সামান্য একটু যদি ফোর্স বাড়িয়ে দিই, এই ঘর্ষণ বলের মান হঠাৎ করে কমে যাবে, কমে একটা মানে ফিক্সড হয়ে গেল চলঘর্ষণ বল। এবার আর চলঘর্ষণ বল চেঞ্জ হচ্ছে না। বোঝা গেছে? এরকম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটা আমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। ওকে, তাহলে ঘর্ষণ আশা করি অতটাও কঠিন বিষয় না, মোটামুটি বোঝা গেল। ঘর্ষণের দুটো জানার বিষয় ছিল, যেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, ইম্পর্টেন্ট লাইন, আর দ্বিতীয়ত স্থিত ঘর্ষণ বল হচ্ছে সেলফ কন্ট্রোল ফোর্স, তাই তো? চলঘর্ষণ বলের মান ফিক্সড। এবার কিছু ঘর্ষণের সূত্রাবলী পড়বো আমরা। ঘর্ষণের কিছু সূত্র তোদের বইয়ে, ঘর্ষণের সূত্র একটাই থাকতে পারে, মানে স্থিত ঘর্ষণ চলঘর্ষণ দুটো একসাথে মিশিয়ে দিতে পারে, হয়তো দিতে পারে, এখন কারেক্ট করেছি কিনা আমি জানি না। তোরা এটাই পড়বি যেখানে আলাদা আলাদা করে লেখা থাকবে। স্থিত ঘর্ষণের ক্ষেত্রে সূত্র আলাদা, চল ঘর্ষণের ক্ষেত্রে সূত্র আলাদা। ওকে, স্থিত ঘর্ষণের যে সূত্রাবলী, প্রথমে স্থিত ঘর্ষণের সূত্র দেওয়া আছে, দেখ। স্থিত ঘর্ষণ বলুক আর চল ঘর্ষণ বলুক, যে ঘর্ষণই বলুক না কেন, ঘর্ষণ বল সবসময় কি করবে? গতির বিপরীত দিয়ে কাজ করবে। কোন দিয়ে কাজ করবে? গতির বিপরীত দিয়ে কাজ করবে। এটা হলো তার প্রথম সূত্র। স্থিত ঘর্ষণ বলুক আর চল ঘর্ষণ বলুক, যেই ঘর্ষণই বলুক না কেন, প্রথম সূত্রই হচ্ছে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করবে।
বা প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে, একই কথা, গতির বিপরীতে বা প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে। দ্বিতীয়, এই ঘর্ষণ বলের মানটা, ঘর্ষণ বলকে স্মল এফ দ্বারাই তোরা ডিনোট করবি, এর মানটা প্রপোর্শনাল টু হবে লম্ব প্রতিক্রিয়া বল। এটা আবার কি জিনিস লম্ব প্রতিক্রিয়া বল? লম্ব প্রতিক্রিয়া বল, হ্যাঁ, কোন একটা অবজেক্ট, এই ধর এটা ভূমি, এর উপরে একটা ব্লক রেখে দিয়েছিস মনে কর, এর একটা ভর আছে নিশ্চয়ই, সেই ভরের জন্য নিচের দিকে একটা ওজন কাজ করবে এমজি, তাই তো? এই এমজির জন্য এর উপরে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে না, এন। যদি অবজেক্টটা উপর নিচে কোনো দিকে না যায় তাহলে উপরের ফোর্স নিচের ফোর্স সমান। তার মানে এখানে লম্ব প্রতিক্রিয়া বল এন ইকুয়াল টু এমজি। সবসময় যে এন ইকুয়াল টু এমজি হতেই হবে তার কোনো মানে নেই, কিছু কিছু কেস করাবো যেখানে এন ইকুয়াল টু এমজি হবে না, ছবি চেঞ্জ হয়ে যাবে, মানে তখন অবজেক্ট এইভাবে থাকবে না নিশ্চয়ই, সেই জন্য এন ইকুয়াল টু এমজি হবে না। একটা নত তলের উপর রেখে দিলাম ধর কাত করা বস্তু, তো সেই ক্ষেত্রে এন এর মান চেঞ্জ হয়ে যাবে, তো সেটা আমি দেখাবো পরে যে কি করে এন এর মান চেঞ্জ হচ্ছে। মোট কথা তুই এইটুকু বুঝতে পারলি, এই যে লম্ব প্রতিক্রিয়া বলটা এর উপরে ফ্রিকশন ডিপেন্ড করে, ওজনের উপর নয় কিন্তু, ওজনের উপর কথাটা বলিনি আমি, কার উপর? লম্ব প্রতিক্রিয়া বলের উপর, ঠিক আছে? এই লম্ব প্রতিক্রিয়া বল যত বেশি হবে ফ্রিকশন তত বেশি হবে, বোঝা গেছে? ওকে। 3 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার কন্ডিশনটা এরকম বলা হচ্ছে যে যে দুটো তলের মধ্যে ঘর্ষণ কাজ করছে, একটা ভূমির তল আছে আর একটা এই ব্লকটার তল আছে, তাই না? এই দুটো তলের মধ্যে ঘর্ষণ কাজ করছে, যে দুটো তলের মধ্যে ঘর্ষণ কাজ করছে ঘর্ষণ বল, সেই দুটো তলের প্রকৃতির উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। মানে কত জায়গা জুড়ে রয়েছে তার উপর কিন্তু নির্ভর করছে না, কার উপর নির্ভর করছে? ওর প্রকৃতির উপর। মানে তল দুটো কি, আমি কাঠের সাথে লোহার ঘর্ষণ করছি নাকি কাঠের সাথে তামার ঘর্ষণ করছি, সেই অনুযায়ী চেঞ্জ হবে, যদি লম্ব প্রতিক্রিয়া বল কনস্ট্যান্ট থাকে তবে। এন এর মান যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু এই ঘর্ষণ বলের মানটা শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করবে। একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবি। মনে কর একটা বড় আলমারি, ঠিক আছে, এরকম লম্বা ভাবে রেখেছি, এর যে ক্ষেত্রফলটা তুলনামূলক কম হবে নাকি রে? এর যে তলের ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা তুলনামূলকভাবে কম হবে তো। একে যদি আমি এভাবে উল্টে দিই তাহলে দেখ মেজের সাথে ক্ষেত্রফলটা কিন্তু বড় হয়ে গেল, বুঝতে পারছিস কিনা? আঁকতেও পারছি না। যখন আমি এটাকে ফেলে দিলাম, কাট করে দিলাম, তখন কি হলো, তলের ক্ষেত্রফলটা কিন্তু বেড়ে গেল। তাহলে এখানে ক্ষেত্রফল কম, এখানে ক্ষেত্রফলটা বেশি। তোর আপাত দৃষ্টিতে মনে হতে পারে ক্ষেত্রফল বেড়ে গেল মানে কোনো ঘর্ষণ বেশি কাজ করবে, এটা তোর মনে হতে পারে, অ্যাকচুয়ালি তা নয়। এটার ওজন কত ছিল? এমজি ছিল, তাহলে লম্ব প্রতিক্রিয়া কত? এন, সেটা কত? এমজির সমান। এর ওজন কত ছিল? এমজি ছিল, নিচের দিকে এমজি ছিল, তাহলে এর লম্ব প্রতিক্রিয়া বল কত? এন ইকুয়াল টু এমজি। দেখ দুজনের লম্ব প্রতিক্রিয়া বলটা সমান, যদি এরকম কন্ডিশন হয় যে দুজনের লম্ব প্রতিক্রিয়া বল সমান, তাহলে এর ঘর্ষণ আর এর ঘর্ষণ ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। যদি বলটা সমান না হতো তাহলে ক্ষেত্রফলের উপর নির্ভর করতো। বোঝা গেল সূত্রটা কি বললাম? কিসের উপর নির্ভর করবে? প্রকৃতির উপর। যে আমি মাটির সাথে তলের ঘর্ষণ দেখছি না প্লাস্টার করা মেজের সাথে তলের ঘর্ষণ দেখছি, কোন তলের সাথে দেখছি, সেই তলটার প্রকৃতির উপর নির্ভর করবে। অসুবিধা নেই আশা করি। তিনটা সূত্র ক্লিয়ার তো? একবার সূত্রগুলোর দিকে তাকা। প্রথম সূত্র, স্থিত ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে, বলে দিয়েছি। এর মান এফ প্রপোর্শনাল টু এন, তাই তো? আচ্ছা এখানে এফ এস বলেছে, এই জায়গাটা এস ফর স্ট্যাটিক, মানে সীমাস্থ ঘর্ষণের কথা বলছে, মানে সবগুলো ফোর্স তো আর নেওয়া যাবে না, ওগুলো তো ভেরিয়েবল টার্ম। এখানে আমি কাকে নিচ্ছি? শুধুমাত্র সীমাস্থ ঘর্ষণকে নিচ্ছি। আচ্ছা 3 নম্বরে বলা হচ্ছে একটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের জন্য স্থিত ঘর্ষণ বলের মান স্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। বোঝা গেছে? হুবহু মুখস্থ করতে হবে একদমই না, আমি বলতে গেলে যেন তোর মনে পড়ে যায় যে হ্যাঁ এরকম কিছু ছিল, ঠিক আছে? কারণ এমসিকিউ করবি তো, তোকে লিখতে দিবে না। এবার আছে চলঘর্ষণ বল। চলঘর্ষণ বলের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস একই আছে, যেমন চলঘর্ষণ বল কিভাবে কাজ করে? গতির বিরুদ্ধেই কাজ করে, একই জিনিস। চলঘর্ষণ বলের ক্ষেত্রেও এফ প্রপোর্শনাল টু এন হয়ে থাকে, তখন আর এফ এস বলে কিছু নেই, তখন জাস্ট এফ, এফ প্রপোর্শনাল টু এন হয়ে থাকে চলঘর্ষণ বলের ক্ষেত্রে। চলঘর্ষণ বলের ক্ষেত্রে দেখ নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের জন্য ঘর্ষণ বলের মান স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, মানে ওই কন্ডিশন প্রথম যে তিনটে ছিল সেই তিনটেই আছে। লাস্ট একটা কন্ডিশন অ্যাড হয়েছে, দেখ 4 নাম্বার, এটার দিকে তাকা। বলা হয়েছে যে তল দুটির আপেক্ষিক বেগের নির্দিষ্ট সীমার মধ্যে চলঘর্ষণ বলের মান তলদ্বয়ের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। বুঝতে পারলাম না। এই মেজের সাপেক্ষে এই বস্তুটা গতিশীল, তো মনে করো এদিকে চলছে, এদিকে গতিশীল, তাহলে মেজের সাপেক্ষে এর একটা গতিবেগ আছে, সেই গতিবেগটাকে আমরা আপেক্ষিক গতিবেগ বলছি, তাই তো? এই আপেক্ষিক গতিবেগের একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই চলঘর্ষণ বলের মানটা নির্ভর করে না কার উপর? ক্ষেত্রফলের উপর বা বেগের উপর, ঠিক আছে? কার উপর নির্ভর করে না?
বেগের উপর। যখনই এই আপেক্ষিক বেগের মানটা একটা নির্দিষ্ট মান বেরিয়ে যাবে, নির্দিষ্ট মানটা কত জানি না, বাট একটা নির্দিষ্ট মান যখন বেরিয়ে যাবে, পার করে যাবে, অনেক বেশি যখন ভেলোসিটি হয়ে যাবে, তখন কিন্তু এর ঘর্ষণ বলের মানটা ওই বেগের উপরেও নির্ভর করবে। এতক্ষণ পর্যন্ত আমি বলেছিলাম কি যে বেগের উপর নির্ভর করে, করে না। স্থিত ঘর্ষণে তো বেগ ছিলই না, চল ঘর্ষণে বেগ আছে। তো চল ঘর্ষণে বেগের উপর নির্ভর করবে কখন? একটা নির্দিষ্ট বেগ পেরিয়ে যাওয়ার পর। ওই বেগটা যতক্ষণ না পেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেগের উপর নির্ভর করবে না, মানে আগের মতোই কন্ডিশন থাকবে। বোঝা গেছে? এবার এই নির্দিষ্ট বেগটা কত সেটা এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম, এটা আমি জানি না। বোঝা গেল সূত্রগুলো? অসুবিধা নেই কারো? ওকে। এই যে টার্মটা আমি এখানে লিখেছিলাম, এফএস প্রপোর্শনাল টু এন লিখেছিলাম না, এটাকে প্রপোর্শনাল সাইন সরিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট আনা যায় তো নাকি? সেই কনস্ট্যান্টটাকে লেখা হয় মিউ দিয়ে। কি লেখা হয়? এটাকে মিউ এস বলে দেওয়া হয়, এস ফর স্ট্যাটিক। ঠিক আছে? এই যে মিউ এসটা দেওয়া হলো কনস্ট্যান্টটা, এর নাম দেওয়া হয়েছে ঘর্ষণ গুণাঙ্ক। কি দেওয়া হয়েছে? ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণাঙ্ক, যাই বলি না কেন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক। এই কনস্ট্যান্টের মানটাই হচ্ছে ওই তলদ্বয়ের প্রকৃতির নির্ভরতা। তলদ্বয়ের প্রকৃতি কি হবে তার উপর ডিপেন্ড করে মিউ এর মান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? নির্দিষ্ট তলের ক্ষেত্রে মিউ এর মান কনস্ট্যান্ট। কি বলা হয় এটাকে? মিউ, গ্রিক অক্ষর মিউ। এবং এটাকে আমরা এখানে কি নাম দিয়েছি? ঘর্ষণ গুণাঙ্ক। আপত্তি আছে কারো? নেই তো? আচ্ছা, যদি আমি এই কেসটাকে নিয়ে নিই, যেখানে অবজেক্ট এইরকম ভাবে রাখা আছে মেজের উপরে, জাস্ট অনুভূমিক মেজের উপরে রাখা আছে, তো সেই ক্ষেত্রে এন ইকুয়াল টু কি হবে? এমজি। তাহলে আমি এন এর জায়গাতে এরকমও লিখতে পারি, এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু এমজি। পারি কিনা লিখতে? দেখ, এম যত বেশি হবে ফ্রিকশন তত বেশি হবে। তুই বলছিলি না জাড্ডো, জাড্ডো যত বেশি হচ্ছে ফ্রিকশন তত বেশি হচ্ছে। বুঝতে পেরেছিস তো জাড্ডের সাথে ফ্রিকশন কিভাবে রিলেটেড হয়ে গেল? ওকে। এই যে ঘর্ষণ গুণাঙ্ক নতুন একটা রাশিমালা আমরা জানতে পারলাম। ফিজিক্সে যখনই কোনো নতুন রাশিমালা জানতে পারি কি করি? তার একক, মাত্রা সবকিছু জেনে নিই, পরিচিত হয়ে যায় ওর সাথে। তো বল দেখি মিউ এস এর একক কি হবে, কে বলতে পারিস? একক বিহীন। একক বিহীন হবে। কেন একক বিহীন হবে? একদম ভেরি গুড। মিউ এস ইকুয়াল টু লিখতে পারিস তুই এফ এস বাই এন। এফটা মানে কি বল? ঘর্ষণ বল। আর নিচেরটা কি? লম্ব প্রতিক্রিয়া বল। ওভারঅল তো বলই এটা। বলের একক কি? নিউটন। সো নিউটন বাই নিউটন ক্যান্সেল আউট। একক বিহীন। একই রকমের মাত্রা বলতে গেলে মাত্রাহীন। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে একটা এককহীন, সিঙ্গেল, এই পুরো একদম মাত্রাহীন রাশি। মনে থাকবে? এককহীন মাত্রাহীন রাশি। সাধারণত এই মিউ এর মান লেস দ্যান ওয়ান হয় সাধারণত। মন দিয়ে শোন, মিউ এর মান কি হয়? লেস দ্যান ওয়ান হয়। কিন্তু বৈজ্ঞানিক উপায়ে ল্যাবরেটরিতে এমনও কিছু সারফেস তৈরি করা গিয়েছে, এমন কিছু লোহা তামা এদের সারফেসকে এত মসৃণ করতে করতে এত মসৃণ করা হয়েছে যে এই মিউএস এর মান গ্রেটার দেন ওয়ানও হয়ে গেছে। ঠিক আছে? নর্মালি মিউএস এর মান কি হয়? লেস দেন ওয়ান। তবে বৈজ্ঞানিক উপায়ে এর মান একের থেকে বাড়ানো যেতে পারে। ক্লিয়ার এতটুকু? নেক্সট, চলঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে ওই একই রকম ভাবে চলঘর্ষণ গুণাঙ্ককে ধর আমি এইভাবে লিখছি, চলঘর্ষণ বল এফ প্রপোর্শনাল টু এন। এটাকে ডাইনামিক বোঝানোর জন্য ডি লিখে দিতে পারিস তুই, বা কাইনেটিক বোঝানোর জন্য কে লিখে দিতে পারিস, এফ কেই লিখে দিচ্ছি আমি, মনে কর এফ কে। তাহলে এখান থেকে একই রকম ভাবে কনস্ট্যান্ট যদি লিখে দিই তাহলে লিখবো মিউ কে ইন্টু এন, নাকি রে? এই মিউ কে, এটার নাম কি? এটার নাম ছিল ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আর এটার নাম কি? চল ঘর্ষণ গুণাঙ্ক। বোঝা গেছে? মিউ কে এর নাম কি? চল ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, মিউ কে ইকুয়াল টু একই রকম ভাবে তুই লিখবি এফ কে বাই এন, মানে গল্প একই, এটাও এককবিহীন মাত্রাহীন রাশি। ওকে। ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যখন তোকে কিছু উল্লেখ করবে না, শুধু বলবে ঘর্ষণ গুণাঙ্ক, তুই কি বুঝবি? স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে বলছে। যদি চল ঘর্ষণ গুণাঙ্ক হয় তো মুখে বলেই দিবে। ঠিক আছে? তো স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান চল ঘর্ষণ গুণাঙ্কের তুলনায় সবসময় বেশি হবে। মিউ এস এর মান অলওয়েজ গ্রেটার দেন মিউ কে। ঠিক আছে? কেন? বুঝতেই পারছিলি, স্থিত ঘর্ষণের ক্ষেত্রে সেলফ কন্ট্রোল ফোর্স মান বাড়তে থাকছিল, আর যেই চল ঘর্ষণ আসলো মানটা কি হলো? কমে গেল। তাহলে এই মিউ এস এর মান মিউ কে থেকে কি হবে? অলওয়েজ গ্রেটার দেন হবে। বুঝতে পেরেছিস? এতদূর পর্যন্ত কারো সমস্যা আছে কিছু? ওকে। কে বড় হবে? কোথায় ছিলি তুই এতক্ষণ? ভাবনা চিন্তায় চলে গেছিলি অন্য লেভেলে। কি ভাবছিলি বল? চাবি, কারো কথা ভাবছিলি বোধহয়। পেলি পেলি? বাহ, ভাগ্যিস পেলি না তো তোর পড়াতে মনই বসতো না। আচ্ছা, কি বলবো এবার? বলছিলাম হ্যাঁ, নতুন একটা টার্ম, ঘর্ষণ কোণ।
এগুলো শুধু শুনে নে, এগুলো মুখস্থ করার বিষয় না। কি জিনিসগুলো সেগুলো মন দিয়ে শুনতে থাক। ঘর্ষণ কোণ হচ্ছে এরকম, কোন একটা অবজেক্ট, এই অবজেক্টটা মনে কর চলতে শুরু করছে কোন দিকে, ধর এইদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি এর উপরে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে ও কি ওদিকে যাবে? অবশ্যই যাবে, তাই না? আমি এমন এক্সপ্রেশন দেবো যে ওটা তো বলে দিচ্ছি না যাবে না। ফোর্স অ্যাপ্লাই করছি এইদিকে, এইদিকে যাবে, ডিপেন্ড করবে কিসের উপর? ঘর্ষণ বলের উপর। ঘর্ষণ বল যদি পর্যাপ্ত হয়ে যায় ওকে থামানোর মতো, তাহলে যাবে না। আর ঘর্ষণ বল যদি পর্যাপ্ত না হয় থামানোর মতো, তাহলে ও চলে যাবে। ঠিক আছে? তো ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? তল বরাবর এই দিকে কাজ করবে, তাই তো? দুই তলের মাঝে তল বরাবর এই দিকে কাজ করবে। এই ঘর্ষণ বলটাকে আমি বলে দিচ্ছি এফ। স্মল এফ যখনই লিখবো ঘর্ষণ বল। ওকে, এর উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল আছে না? কত সেটা? এন, যাকে তুই এমজিও বলতে পারিস এই ক্ষেত্রে, কারণ নিচের দিকে এমজি সমান হয়ে গেল। তো এই লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে। এবার খেয়াল কর, এর উপরে একটা ফোর্স কাজ করছে এইদিকে, যাকে বলবো ফ্রিকশন। একটা ফোর্স কাজ করছে উপরের দিকে, যাকে বলবো লম্ব প্রতিক্রিয়া বল। এই দুটো ফোর্সের একটা লব্ধি বের করা যাবে? সেই লব্ধিটা নিশ্চয়ই এদের মাঝ বরাবর কোনো একদিকে হবে, উপর নিচে কোন দিকে হবে জানি না, বাট মাঝে থাকবে, তাই না? এই লব্ধিটাকে নাম দিয়ে দিলাম আমি আর অথবা এস, কিছু একটা নাম দিয়ে দিলাম। এই লব্ধিটা কার কার? ঘর্ষণ বল, লম্ব প্রতিক্রিয়া বল, এদের দুজনের লব্ধিটাকে বলছি আর। এই লব্ধিটা লম্ব প্রতিক্রিয়া বলের সাথে একটা কোণ করেছে, এই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ। কি বলা হয় এটাকে? এটাকে ল্যামডা দ্বারা ডিনোট করছি আমি, এটার নাম হচ্ছে ঘর্ষণ কোণ। বোঝা গেল? তাহলে ঘর্ষণ কোণ মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বল, এদের লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণটা করে। আপত্তি নিতে পারো? আচ্ছা, তুই এরকম লিখতে পারিস যে এটা আর, এদিকে ল্যামডা, তাহলে এটাকে আর কস থিটাও বলা যায়, আর এদিকে এটাকে আর সাইন থিটাও বলা যায়। বলা যায় কিনা? তাহলে দেখ, আর কস থিটা মানেই তো এন, আর কস থিটা মানেই এন। বোঝা গেল? আর আর সরি ল্যামডা, আর কস ল্যামডা, আর আর সাইন ল্যামডা মানে কি? এফ। লেখা যায় কিনা বল? কারো সমস্যা আছে রে? কারো সমস্যা নেই। এটাকে একটু ডিভাইড করতো, যদি তুই এটাকে ডিভাইড করিস এটা বাই এটা, তাহলে আসবে টেন ল্যামডা। এটা বাই এটা যদি করিস, আর আর কেটে গেল, সাইন বাই কস টেন ইজ ইকুয়াল টু এফ বাই এন আসবে। আচ্ছা, আবার তুই এটাও জানিস যে এফ মানে হচ্ছে মিউ এস ইন্টু এন। এফ মানে লিখলাম না সূত্রতে, মিউ এন। দেখ এন এন কেটে গেল, তাহলে টেন ল্যামডা ইকুয়াল টু কি হয়ে গেল? এটাই হলো ঘর্ষণ কোণের ভূমিকা। তোকে যদি ঘর্ষণ কোণ বলে দেয়, তাহলে তুই সেখান থেকে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারিস। বুঝতে পারলি কেন এটাকে আমরা জানতে চাইলাম? কখনো কখনো কোশ্চেনে ঘর্ষণ গুণাঙ্কের প্রয়োজন পড়বে, বাট দেওয়া থাকবে না, কিন্তু ঘর্ষণ কোণ সম্পর্কে বলে দিবে, ল্যামডা সম্পর্কে বলে দিবে, তো সেইখান থেকে তোকে বের করে নিতে হবে। হয়েছে এতদূর পর্যন্ত? ওকে, ঘর্ষণ কোণ বুঝে গেলি। আচ্ছা, ঘর্ষণ শঙ্কু বলে একটা টার্ম পাবি। ঘর্ষণ শঙ্কু, এই জিনিসটা কি? দেখ, এই জিনিসটা এরকম, যখন আমি ফ্রিকশনকে এদিকে নিয়েছি লম্ব প্রতিক্রিয়া বলে, তখন আমি এই বরাবর কিন্তু একটা লব্ধি পেয়েছি। যদি আমি ফ্রিকশনকে এদিকে ধরতাম, মানে ফোর্স এদিকে অ্যাপ্লাই করছি মনে কর, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এইদিকে। লম্ব প্রতিক্রিয়া তো সবসময় উপরে মুখ করেই থাকবে, ও কাউকে দেখতে পাচ্ছে না, এরকম ভাবে উপরে তাকিয়ে আছে, তো উপরের দিকেই আছে ও। তো এর লব্ধি কোন দিকে হবে? নিশ্চয়ই এই বরাবর হবে। বুঝতে পারছিস? এটা 2D সারফেস বলে আমি লেফট আর রাইট দেখিয়ে দিতে পারলাম। একই রকম ভাবে তুই ইমাজিন কর, এরকম একটা লব্ধি এদিকেও পাওয়া যাবে, ওইরকম একটা লব্ধি ভেতর দিয়ে ওইদিকেও পাওয়া যাবে। বুঝতে পারছিস? মানে তুই যদি এরকম ভাবে ঘুরে যাস, একটা শঙ্কু তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? কেমন হচ্ছে? এরকম একটা শঙ্কু তৈরি হয়ে যাচ্ছে, এই শঙ্কুর এই সার্কামফারেন্স মানে পরিধি বরাবর সবগুলো তুই লব্ধিকে জয়েন করতে পারিস। ক্লিয়ার? 3 ডাইমেনশনালি ইমাজিন করতে পারছিস তো? ওকে, এইটাকেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। বোঝা গেল ঘর্ষণ শঙ্কু কি জিনিসটা কি? 3 ডাইমেনশনালি যখন আমি লব্ধিগুলোকে জয়েন করে দেবো, যে তলটা পাবো তাকেই বলবো আমরা ঘর্ষণ শঙ্কু। আচ্ছা, এ না না দেবে না। আচ্ছা, এইখানে দেখ, এইটাকে নিয়ে আবার একটা ইকুয়েশন তৈরি করা যেতে পারে। আমি এরকম লিখছি, আর সাইন ল্যামডা হোল স্কোয়ার প্লাস আর কস ল্যামডা হোল স্কোয়ার, এরকমটা লিখতে পারি। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে কি হবে? এফ স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এমন হবে তো? আচ্ছা, এটা তো আর স্কোয়ার হয়ে গেল। কেন আর স্কোয়ার হলো বলতো? এক হয়, কমন নিয়ে নিয়েছি আর স্কোয়ারকে, তাই তো? তিতলি কোন দিকে আছিস তুই? এটাকে হোল স্কোয়ার করে দিলাম, এটাকে স্কোয়ার করে দিলাম। আচ্ছা, প্রথমে আমি ক্যাপিটাল এন লিখেছিলাম, ওখানে স্মল এন দিয়ে দিছি। ঠিক আছে, এনই মোট কথা। বোঝা গেছে কিনা? তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে তুই এন স্কোয়ারকে কমন নিতে পারিস, মিউ এস স্কোয়ার প্লাস ওয়ান। এটাও একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। মুখস্থ রাখার কোনো দরকার নেই, এত চাপ নিতে হবে না, ডিরাইভ করা যাবে, ইনস্ট্যান্ট ডিরাইভ করা যাবে এটাকে। ঠিক আছে, আর স্কোয়ার ইকুয়াল টু কি বেরিয়েছে?
এন স্কোয়ার ইন্টু মিউ এস স্কোয়ার প্লাস 1। যদি স্থিত ঘর্ষণ হয় তাহলে মিউ এস, যদি চল ঘর্ষণ হয় তাহলে মিউ কে। ওকে, অনেকটাই শিখে গেছিস। আর কয়েকটা টার্ম আছে, তাহলে ঘর্ষণটাও শেষ হবে, ছোট্টখাট্ট চ্যাপ্টার। বিরাম কোণ, নাম শোন। এখনই হয়ে যাবে, আর ব্রেক নিয়ে কি করবি? না, এখনই হয়ে যাবে, শেষ। এটাকে আর টাইম বাড়াবো না, দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, সিলেবাস শেষ করতে পারবো না। আবার রিভিশনও করতে হবে, যারা নতুন এসেছিস ওদের রিভিশন দরকার আছে, তোদেরও রিভিশন দরকার আছে। বিরাম কোণ বিষয়টা কি একটু শোন। গল্প শুনছিস তো, এমন কিসের চাপ, বসে বসে শুন শুধু। ঘুম আসলে মাঝে মাঝে চোখটা ধরে রাখবি। মনে কর আমি একটা নততল ড্র করছি, এরকম নততল বুঝিস তো রে, এরকম ভাবে বাঁকানো একটা তল, ঠিক আছে? এর উপরে একটা অবজেক্ট রাখা আছে, পড়ে যাবে সঙ্গে সঙ্গে, যেমন কাজ করেছি তেমন তো পড়েই যাবে ধরে নে। এবার এই নততলটা মনে কর প্রথম দিকে এরকম ছিল, ধীরে ধীরে ওকে উপরে উঠাবো, তাহলে এর উপরে যে অবজেক্ট আছে এখন তো পড়ছে না, একটু উঠালাম, পড়বে না নিশ্চয়ই। একটা লিমিট আসবে, যে লিমিটে গিয়ে ও কি করবে, নিচের দিকে পড়তে শুরু করে দিবে, তাই না? তো যে অ্যাঙ্গেলে এই তলটাকে রাখতে গেলে পুরোপুরি পড়তে শুরু করবে, জাস্ট শুরু করবে এবার পড়তে, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হবে বিরাম কোণ। মানে আরাম অবস্থা দেখবে এখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বুঝলি? ওটাই হচ্ছে তার হাইয়েস্ট আরাম করার ক্ষমতা। ক্লিয়ার? বিরাম কোণ মানে কি? বিরাম কোণ মানে হচ্ছে কোনো একটা তলের উপরে যে বস্তুটা রাখা আছে, এটাকে যে অ্যাঙ্গেলের জন্য বস্তুটা নিচের দিকে স্লাইড করতে শুরু করে দিবে, সেই অ্যাঙ্গেলটাকে কি বলবো আমরা? বিরাম কোণ। বোঝা গেছে? একে কি দ্বারা ডিনোট করে থাকছি আমরা? থিটা দ্বারা ডিনোট করতে। এবার এখানে যে বিষয়টা সেটা বিরাম কোণ নিয়ে নয়, এখানে ফোর্সের যে ডিভিশন হচ্ছে, সেই ডিভিশনটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। এই ডিভিশনটা শিখে নে, কারণ এখন যে ডিভিশনটা করবো, যতগুলো প্রবলেম আসবে এই রিলেটেড, এই কাজই করতে হবে তোকে। ভালো করে শিখে নে কি করে ডিভাইড করছি। এই অবজেক্টটা নিচের দিকে যখন চলতে শুরু করছে, তখন এর উপরে কিন্তু একটা ঘর্ষণ বল উপরে দিয়ে কাজ করছে অলরেডি, সেই ঘর্ষণ বলটাকে থামানোর চেষ্টা করছে। এবার যত উপরে বাড়াচ্ছি, এই ঘর্ষণ বলের মানটা ধীরে ধীরে কমতে শুরু করছে, কারণ নিচের দিকের ফোর্স বাড়ছে। এর উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল আছে। লম্ব প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করে বলতো? তলের সাথে লম্ব, এখানে তল কোনটা, তাহলে এর সাথে লম্ব, মানে এই দিকটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বলের ডাইরেকশন। এখন আর এমজি হবে না, বলছিলাম না এমজি হবে না, এখন আর লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু এমজি হবে না। কি হবে তাহলে? দেখ, এটা অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে? এই যে অবজেক্টটা, এর ওজন তো সবসময় ভূমির দিকেই কাজ করবে নাকি? নাকি ওকে সোজা করে দিলে ওজন অন্যদিকে চলে যাবে? ওজন সবসময় কোন দিকে থাকবে? একদম পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এই দিকে একটা ওজন কাজ করছে, সেটা হচ্ছে এমজি। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকেও আমি থিটা বলছি। দেখ তো ঠিক লিখেছি না ভুল লিখেছি, তোরা বিবেচনা কর ওটা। আমি রিজন চাইবো কেন হলো ওটা থিটা। ঠিক লিখেছো বললে হবে না শুধু। কি করে থিটা হয়ে গেল না? দেখ তাহলে বলি, একটু নোংরা করি এই জায়গাটা। এটাকে মিটিয়ে দেবো পরে, হ্যাঁ। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কেন? একান্তর কোণ, সবাই বুঝতে পারছিস? এটা থিটা। আচ্ছা, এটা যদি থিটা হয়, বা আমি এখানে না করে এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারি। দেখ বুঝতে পারলি কিনা, এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে, পারলি না? এটা, এটা সমান্তরাল, এটা ভেদক, তুই এটাকেও ভেদক ধর, এটাকেও ভেদক ধরতে পারিস। তাহলে এখানে যা থিটা আছে এখানেও তাই থিটা আছে, একই রকম ভাবে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এটা আর এটা 90 ডিগ্রি না? বুঝতে পারছিস? এমজি নিচের দিকে আর এটা পুরোপুরি এই দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা পুরোটা কত? তার মধ্যে এটা থিটা চলে গেল, তাহলে বাকি থাকলো কতটুকু রে? 90 মাইনাস থিটা। এটা মিটিয়ে দিতে হবে পরে আবার। হলো? আবার এটার সাথে এটাও লম্ব হয়ে আছে, তাহলে এই পুরোটা 90, তার মধ্যে এটা যদি 90 মাইনাস থিটা, তাহলে অবভিয়াসলি এটা থিটা। এবার বুঝে গেছিস? এরপর থেকে কিন্তু আর এরকম এক্সপ্লেন করবো না কোনটা থিটা, তোকে বুঝেই নিতে হবে। তাহলে আলটিমেট এই অ্যাঙ্গেলটা থিটা, এখানে একটা অবজেক্ট ছিল, এমজি নিচে কাজ করছিল, এই দিক বরাবর অ্যাঙ্গেলটাকে কি বলে দিয়েছিলাম? থিটা, তাই তো? এইদিকে একটা ফোর্স আছে, আর এইদিকে কি আছে? লম্ব প্রতিক্রিয়া বল আছে, ওপরের দিকে ফ্রিকশন আছে। ক্লিয়ার? ওকে, এই যে এমজি ফোর্সটা যেটা নিচের দিকে কাজ করছে, মন দিয়ে শোন,
একে আমি দুটো উপাংশে ডিভাইড করব। কোন দুটো উপাংশে? একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর। তোর মনে হতে পারে এই দিকেই কেন ডিভাইড করলাম, অন্য দিকগুলো কি দোষ করলো? তার কারণ আমার প্রতিক্রিয়া বল দরকার, প্রতিক্রিয়া বলের ডাইরেকশন এটা, তো ওর ডাইরেকশন ওয়াইজ একটা আমার কম্পোনেন্ট দরকার আছে। ও গতিশীল হচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর একটা আমার কম্পোনেন্টের দরকার আছে। ঠিক আছে, যদি আমি এদিকে থিটা অ্যাঙ্গেল বলি তাহলে এটাকে তুই বলতে পারিস এমজি কস থিটা, পারিস বলতে। আর এটাকে কি বলতে পারিস? দেখ, পুরো অবজেক্টটা যে নিচের দিকে স্লাইড করতে চাইছিল সেটা কিন্তু এমজির জন্য নয়, এমজি সাইন থিটার জন্য। যত থিটা বাড়াচ্ছি সাইন থিটা বাড়ছে, এমজি সাইন থিটা বাড়ছে। যখনই ফ্রিকশনে থেকে এমজি সাইন থিটা বড় হয়ে যাবে তখন ওটা নিচের দিকে চলতে শুরু করবে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এই যে নিচের দিকে এমজি কস থিটা, ওপরের দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল, এই অবজেক্টটা কি ওপর নিচে যাওয়া আসা করছে? করছে না। তাহলে এই দুটো ফোর্স নিশ্চয়ই সমান আছে, লব্ধি বল জিরো। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি কি কি লিখছি দেখ, আমি লিখছি এন ইকুয়াল টু এমজি কস থিটা, এটা লেখা যায়। এবং যদি এই অবজেক্টটা জাস্ট পড়ার উপক্রম হয়, মানে বিরাম কোণে আছে, বিরাম কোণে থাকা মানে কি এর পরেই পড়তে শুরু করে দিবে ও। বোঝা গেছে? বিরাম কোণ হচ্ছে হাইয়েস্ট লিমিট। তাহলে সেই মুহূর্তে তুই এটাও লিখতে পারিস যে এফ মানে হচ্ছে এমজি সাইন থিটা, দুজন সমান সমান হয়ে আছে। আর একটু বাড়াতে গেলেই নিচে স্লাইড করতে শুরু করে যাবে। এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, দেখ এখান থেকে বিরাম কোণটাই হাইয়েস্ট লিমিট, বিরাম কোণের পরে সামান্য একটু যদি বাড়িয়ে দিই পড়তে শুরু করে দেবে, একটু সামান্য বাড়িয়ে দিলেই পড়তে শুরু করে দেবে। বোঝা গেছে? আপত্তি নেই তো কারো? ওকে, এবার এখান থেকে তুই কি করবি, একটা ইকুয়েশন তৈরি করবি। সেই ইকুয়েশনটা আমি তোদেরকে বানিয়ে দিচ্ছি। দেখ এখানে এমজি সাইন থিটা বাই এমজি কস থিটা করলে কি পাওয়া যাবে রে? ট্যান থিটা ইকুয়াল টু কি পাওয়া যাবে? এফ বাই এন। এফ কে আবার তুই বলতে পারিস না মিউ এন, নিচে এন। মিউটা কি? মিউ এস, এখানে স্থিত ঘর্ষণ, এন এন চলে গেল। তাহলে দেখ ট্যান থিটা সমান সমান কি পাওয়া যাচ্ছে? চেনা চেনা লাগছে না? এর আগে একটা করলাম না ট্যান থিটা সমান, ট্যান ল্যামডা সমান সমান মিউ, এর আগে করলাম না ট্যান ল্যামডা। ট্যান ল্যামডাটা কি ছিল? ল্যামডাটা কি ছিল? ল্যামডাটা ছিল ঘর্ষণ কোণ। কি ছিল? তাহলে তুই বুঝতেই পারছিস যে নিউমেরিক্যালি ঘর্ষণ কোণের মান আর বিরাম কোণের মান সমান। হুম, ঘর্ষণ কোণ আর বিরাম কোণ মানের দিক থেকে দুজন সমান। তোকে কোশ্চেন দিতে পারে, লেখা আছে দেখবি ঘর্ষণ কোণ এবং বিরাম কোণের মান সমান। ঠিক আছে? কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে? লিখে না তো? হ্যাঁ লেখা আছে কোথায়, দেবো? ঘর্ষণ কোণ আর বিরাম কোণের মান কি হয়ে গেল? সমান। বুঝে গেছে? এবার বিষয়টা শোন। এবার মনে কর এটা বিরাম কোণ নাই, এটা বিরাম কোণের থেকে একটু বেশি, তাহলে এটা কি করবে? নিচের দিকে স্লাইড করবে। তখন কি তুই এটা লিখতে পারিস? তখন কি এটা লিখতে পারবি? অবভিয়াসলি না। নিচের দিকে পড়ছে মানে এমজি সাইন থিটা বড় আর এফটা ছোট। তো তখন তুই লিখবি যে এমজি সাইন থিটা মাইনাস এফ, মানে এমজি সাইন থিটা নিচের দিকে আর এফ ওপরের দিকে। তাহলে লব্ধি বল নিচের দিকে কত কাজ করছে? এটা। এটাকে তুই কি লিখবি? এম ইন্টু এ, যদি বস্তুর মধ্যে এ ত্বরণ উৎপন্ন হয়। এটাকে তুই লিখবি, মানে আমি ইকুয়েশন লেখার ধরন শিখিয়ে দিলাম তোকে, পরের দিন প্রবলেম করব। এম ইন্টু এ। এবার একটু সাজিয়ে লিখি, এমজি সাইন থিটা মাইনাস এটা হচ্ছে মিউ এন। ঠিক আছে রে? এমজি সাইন থিটা মিউ এন কে কি লিখবো? এমজি কস থিটা। কি লিখবো এটাকে? আচ্ছা, দেখ সব দিকে এম আছে, এম গুলো কি রাখা যাবে? কি করবো? এম গুলোকে কেটে দিব। তাহলে থাকবে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইকুয়াল টু এ। তার মানে এখান থেকে ত্বরণের একটা রাশিমালা তৈরি হলো, যে তুই জি কমন নিয়ে নে, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। চাইলে মুখস্থ রাখতে পারিস, আর না চাইলে এইটা যেন তৈরি করতে পারিস। এটা মুখস্থ রাখতে পারিস, অথবা এটা তোকে তৈরি করা জানতেই হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এই জায়গাটা চেঞ্জ করে দিবে। তখন তোকে এই ইকুয়েশনটা এখানে এসে চেঞ্জ করতে হবে আবার, সেটা প্রবলেম করার সময় ধীরে ধীরে বুঝে যাবি। আপত্তি আছে কারো? কোনটা রে? ওপরের লাইনটা। এই পুরো অবজেক্টটা কোন দিকে যেতে চাইছে? এখন নিচের দিকে। থিটার মানটা বিরাম কোণ থেকে বড় করে দিয়েছি, তাহলে ওটা কি হবে? নিচে পড়বে। নিচে পড়ছে মানে এমজি সাইন থিটা নিশ্চয়ই বড় হতে হবে, আর এফটা ছোট হতে হবে। আলটিমেট নিচে যাচ্ছে কোন ফোর্সের জন্য? এমজি সাইন থিটা মাইনাস এফ এর জন্য, তাই না? এই পরিমাণ বলের জন্য নিচে নামছে। এটাকে আমি লিখতে পারি এম ইন্টু এ। এফ এর জায়গাতে মিউ এন লিখতে পারি, এন এর জায়গাতে আবার এটা লিখতে পারি, এন এর জায়গাতে এমজি কস থিটা। কমন নিয়ে নিলাম, এম কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু একটা ফর্ম চলে আসলো। ঠিক আছে রে? আপত্তি নেই কারো? ওকে,
যদি, ভালো করে শোন, যদি এখানে কোনো ঘর্ষণ বল কাজ না করে, যদি তলটা মসৃণ হয়, মসৃণ মানে কোনো ঘর্ষণ নেই, আর কোনো ঘর্ষণ নেই মানে মিউ কত, জিরো, কোনো ঘর্ষণ নেই মানে মিউ কত, জিরো। তো সেই ক্ষেত্রে তুই লিখতে পারিস এ ইকুয়াল টু জি সাইন থিটা। এটা কখন লিখতে পারিস বল? যখন ঘর্ষণ থাকবে না সারফেসে, তখন তুই এটা লিখতে পারিস। আর ঘর্ষণ থাকলে মিউ কস থিটাকে মাইনাস করতে হবে। হয়েছে এতদূর পর্যন্ত? আচ্ছা, আবর্ত ঘর্ষণ বলে একটা টার্ম আছে দেখবি। আবর্ত ঘর্ষণটা তোরা নিজেরা পড়বি বাড়িতে, আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। আবর্ত ঘর্ষণ কখন কাজ করে? যখন একটা বস্তু আর একটা বস্তুর সাপেক্ষে রোটেট করতে শুরু করবে, ঘুরতে শুরু করবে, যেমন চাকা, তাই না? তো চাকার ক্ষেত্রে কোন ঘর্ষণ কাজ করবে? আবর্ত ঘর্ষণ কাজ করবে। আচ্ছা, ঘর্ষণের সুবিধা কি, ঘর্ষণের অসুবিধা কি, লিখে দিয়েছি বই থেকে পড়তে। বইয়ে লিখে দেওয়া আছে সুন্দরভাবে। হুবু ওই টপিকটাকে না তুলে দিয়ে তোরা বই থেকে ওখান থেকে পড়ে নিস। হাঁটা চলা, বরফের উপর দিয়ে চলা, মেশিন চলা, অনেক কিছু আছে, তাই না? বোর্ডে খাতায় লেখা, এই সব কিছুতে ঘর্ষণ কাজ করে। তো ঘর্ষণের উপকারিতা কি এবং অপকারিতা কি সেটা কোথা থেকে পড়বি? বই থেকে পড়বি। ঘর্ষণ চ্যাপ্টার কমপ্লিট। এবার শোন, বই খুলতে গিয়ে দেখবি ঘর্ষণ চ্যাপ্টারে আরো অনেক কিছু আছে, সবকিছু পড়বি না। আমি তোদেরকে যতটুকু পড়ালাম, তোদের বোর্ড এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এইটুকুই পড়তে হবে। বাকি যদি নির্ যেই দিতে চাস তখন আদার্স যেগুলো আছে সেগুলো। ঠিক আছে? ওকে।